নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাদের স্বাগত। আজকের গল্প শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পৌষ লক্ষ্মী। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। নমস্কার। গল্প শুরু করছি পৌষ লক্ষ্মী। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1350 সালের পৌষ মাস। 50 হলো 100-এর অর্ধেক, 100 শূন্যে। 100-এর অর্ধেক 50-এও গায়ের অর্ধেক লোক ঝেড়ে মুছে নিয়ে গেছে। বাকি অর্ধেক যারা আছে তারা আধমরা। হিসেব ঠিক আছে। গায়ের প্রবীণেরা এবং বিচক্ষণেরা পালপাড়ায় কালীঘরের সামনে অশ্বত্থ তলায় বসে তামাক খেতে খেতে সেই কথারই আলোচনা করে। এক ছিলিম তামাকেই গোটা মজলিসের এখন পরিতৃপ্তি হয়। কলকে আজকাল আর দুটো লাগে না। যে তামাক একজন পুরো এক ছিলিম খেয়েও তৃপ্তি পেত না, সেই তামাক 2 টান টেনেই লোক এখন কাশতে শুরু করে। বুকে শ্লেষ্মা ঘরঘর করে ওঠে। এবারে ঠান্ডা ক্রমে শ্লেষ্মা হয়ে মানুষের ম্যালেরিয়া জীর্ণ বুকে জমে বসেছে। গায়ের খিড়কি ডোবার পচা জলে থকথকে দলাশের মতো। সবচেয়ে বয়স বেশি মুকুন্দ পালের, 60-65 হবে। ভারী কি লোক, কালো কসকসে রং পালের। এককালে জোয়ানো ছিল খুব ভারী। তখন নাকি মাথায় ছিল বাবরি চুলের বাহার। এখন পাল বুড়ো হয়েছে। তার উপর এবারের ম্যালেরিয়ায় ভুগে বার কয়েকই ধোপার পাটায় আছাড় খাওয়া। পুরনো কাপড়ের মতো এত বড় দেহখানা তার জ্যালজ্যাল করছে। মাথার চুলগুলি একেবারে কদম ফুলি ছাঁটে ছাঁটা, এখন পেকে সাদা ধপধপ করছে। পাল প্রায় এখন মাথায় হাত বোলায়। খুঁটিয়ে ছাঁটা চুলগুলোর কড়া ডগার উজানের টানে হাতের তালুতে বেশ সুরসুরি লাগে। পাল হুকোটা ঘষের হাতে দিয়ে বলে, একেবারে যদি কেউ পুরো এক ছিলিম তামাক খেতে পারে বলেই সে কাশতে আরম্ভ করে। কেশে কাশির ধমক সামলে কথাটা শেষ করে, বুকে মালিশ লাগে না। বেরোক শ্লেষ্মা, বুঝেছ? আবার এক ধমক কাশি আসে। এবার মোটা এক চাকাও শ্লেষ্মা উঠে যায়। পাল আরাম পায়। ঘোষ তখন কাশতে শুরু করেছে। তারপর আরম্ভ হয় 100-এর অর্ধেক 50-এর আলোচনা। হিসাব নিকাশ ঠিক আছে। চিত্রগুপ্তের কলম, ভুল কি হয়? ঘোষ কয়েকবার ঘাড় নেড়ে বলল, তা হয়। মুনি ঋষিদেরই মতিভ্রম হয়, তা চিত্রগুপ্ত হাজার হলো। চিত্রগুপ্ত তো বামুন নয়, কায়স্থ। এবারেই ভুল হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়। কি ভুল হলো? ওর মুখের দিকে তাকায়। নদীর ধার পর্যন্ত খোলা পূর্ব দিকের পানে হাত বাড়িয়ে দেখিয়ে ঘোষ বলে, ধান। পূব দিকের নদীর ধার পর্যন্ত গাঁয়ের মাঠ 3 ভাগে ভাগ করা। ষাঁড়জোল, মাঝের জোল, বনকুল নামেই 3 ভাগে ভাগ করা, নইলে মাঠ একটাই। গ্রামের কোল থেকে নদীর ধার পর্যন্ত সুবিস্তীর্ণ ধান্য ক্ষেত্র। গোটা মাঠখানি এবার ধানে থই থই করছে। সোনার বরণ রং ধরে এসেছে। অত ধানই জীবন কাঠি, মরণ কাঠি। এবারে ধান ঘরে উঠলে জীবন থাকবে, নইলে মরণ, অবধারিত মরণ। তাতে আর কারো কোনো সন্দেহ নাই। ভরসার মধ্যে বাগদি কাহার মুচিরা যারা ঘর ছেড়ে পালিয়েছে, তারা যদি ফিরে আসে, আর যদি আসে দুমকা থেকে সাঁওতালদের দল। গায়ের বাগদি কাহার মুচি এদের যারা দিনমজুরি খাটে, চাষ করে না, তারা প্রতি বছরই বর্ষার সময় গাঁ ছেড়ে চলে যায়। বিশেষ করে অজন্মা আকাড়া হলে সেবার দল বেঁধে চলে যায়। অজন্মা না হলে দুঘর
এক ঘর যায়, আবার ফেরে ওই ধান কাটার সময়। কেউ কেউ সেই বছরই ফেরে, কেউ কেউ বা ফেরে 5 বছর পর, কেউ বা ফেরে এক পুরুষ পর। দল বেঁধে ফেরে এমনই 52 পৌটির বছরে, ধানে ধানে 6 লাপের পোষে। ওরা এমনই ধারার সুখের পায়রা চিরকাল। দুঃখের ঘরে থাকা ওদের স্বভাবের বাইরে। সকল সুখের মূল যখন লক্ষ্মী, তখন এবার ওরা আসবে, এই ভরসা নিয়ে খানিকটা শান্তি পায় পাল মহাশয়েরা। সকালে বিকালে ঠুকঠুক করে যায় ওদের পরিত্যক্ত পাড়াটার দিকে। পোড়ো ভাঙা বাড়িগুলো খোঁজ করে, পাড়ার বাইরে বট বাগানের বট গাছগুলোর তলার দিকে চায়। এখানে খোঁজ করে নতুন আগন্তুক কেউ এলো কি না। এ গ্রাম থেকে পালিয়ে যেমন এখানকার ওরা অন্য গ্রামে যায়, তেমন অন্য গ্রামের তারাও তো এ গ্রামে আসতে পারে। তেমন যারা আসে তারা প্রথম বাসা পত্তন করে এই বটবাগানের কোনো গাছের তলায়। কিন্তু কেউ আসে নাই আজ পর্যন্ত। পাল মহাশয়দের উৎকণ্ঠার সীমা নাই। থই থই করা মাঠ ভরা ধান, এ তারা তুলবে কি করে? রাত্রে ঘুম পর্যন্ত হয় না, তবুও মাঠে ধান কাটা চলেছে। রুগ্ন দুর্বল শরীর নিয়েও মানুষ ভোর বেলায় কাঁথা গায়ে দিয়ে কাস্তে হাতে মাঠে যায়। মাথায় গামছা বাঁধে কমফোর্টারের মতো, নাক দিয়ে টপ টপ করে জল ঝরে। পৌষের ভোরের শীতে হাতের আঙুল বেঁকে যায়, তবুও সেই আড়ষ্ট হাতের মুঠায় কোনো মতে ধানের ঝাড়ের গোড়া চেপে ধরে ডান হাতের কাস্তে টানে। মুকুন্দ পালের কৃষাণ কাল থেকে জ্বরে পড়েছে। পালকে আজ নিজেকেই আসতে হয়েছে মাঠে, কিন্তু কাস্তে যেন চলছে না। হেঁট হয়ে কাস্তে টানতে কোমরের টান ধরে অসহ্য বেদনায় টনটন করে উঠছে, যেন কোমরের দড়ির মতো শিরাগুলো শুকিয়ে কাঠির মতো শক্ত হয়ে গেছে। হাড়ের গাঁটে গাঁটে জমে গেছে বালিতে মাটিতে জমাট বাঁধা পাথরের চাঁইয়ের মতো। পাল কোমরে হাত দুটি রেখে আস্তে উঠে দাঁড়ালো। হেঁট হয়ে থাকা যত কঠিন, হেঁট হয়ে কিছুক্ষণ থেকে সোজা হয়ে দাঁড়ানো তেমনই কঠিন। শাঁখের করাত যেতেও কাটে, আসতেও কাটে। কোমরের ভেতরে যেন শাঁখের করাত চলছে মনে হচ্ছে। হায় ভগবান! পাল উঠে দাঁড়িয়ে নিজের কাজটুকুর দিকে চেয়ে দেখে আপনার মনেই বলল, হায় ভগবান! শুধু আক্ষেপই নয়, নিদারুণ লজ্জায় তার মাথাও হেঁট হয়ে আসছে। আপনার কাছেই মাথা হেঁট হচ্ছে। কতটুকু কেটেছে সে? তালপাতার বোনা চ্যাটাই, লম্বায় 5 হাত, চওড়ায় 2.5 হাত। এখানে বলে তালাই। এক তালাই ভোর জমির ধান কাটা হয়। তাই হঠাৎ তার চোখ ফেটে জল এলো। তার পুরনো কথা মনে পড়ে গেল। ছেলেবেলায় তার সঙ্গীরা তাকে বলতো গদা, যৌবনে মুরব্বীরা তার নাম দিয়েছিল ভীম, প্রৌঢ়ত্বে লোকে বলতো মোটা মোড়ল, এখনো বলে। মনে 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 পড়ে গেল পুরনো আমলের ধান কাটার কথা। সে সব কাহিনী আজ মনে হচ্ছে। এমন মাঠ থই থই করা ধান এবারেই নতুন নয়, কতবার হয়েছে। ভোরের আকাশে শুকতারা তখন জলজল করত আধার ঘরের মানিকের মতো। উত্তর দিক থেকে শিরশির করে বয়ে যেত হাড় কনকনানি ঠান্ডা বাতাস। গাছপালার পাতা থেকে গাছতলার শুকনো পাতার উপর সত্যি সত্যি টপ টপ শব্দে শিশির ঝরত। ঘাসের ওপর পা দিলে গোড়ালি পর্যন্ত ভিজে যেত। পথের ধুলার ওপর পাটালির মতো এক পুরো ধুলা শিশিরে ভিজে জমে থাকত, পা দিলে ভেঙে যেত। ধানের মাঠে এলে শিশির ভেজা নরম ধানের গাছে সে গন্ধ বেলায় এসে আজ পাওয়া যাচ্ছে না, কিন্তু সে গন্ধ মনে আছে তার। সেই ভোর থেকে আরম্ভ হতো ধান কাটা। পাল তার হাতখানা মেলে ধরলে চোখের সামনে। এ হাতের গ্রাসে লোকে বলে 1 পো চালের ভাত ওঠে। 1 পো কি আর ওঠে? লোকে বাড়িয়ে বলে। তবে তার হাতখানা প্রকাণ্ড। এই হাতের এক মুঠায় সে খপ খপ করে ধরত ধানের গোড়া, আর ডান হাতে কাস্তের এক টানে কেটে চলতো ঘাস কাটার মতো। তার এই মুঠোর 3 মুঠো ধানে বাঁধা ধানের আঁটি অন্য লোকের বাঁধা আঁটির দ্বিগুণ না হোক 1.5 মোটা হতো। বেলা 1 প্রহর যেতে না যেতে রোদের আঁচে ধান গাছ শুকিয়ে খড়খড়ে হবার আগেই ক্ষেতের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শেষ করে ফেলত। বয়সের সঙ্গে সঙ্গে
সে শক্তি কমে আসারই কথা। তবু গত বছর পর্যন্ত সে এক প্রহর বেলা পর্যন্ত 8খানা ক্ষেতেরও ধান কেটেছে, কিন্তু এই কটা মাসে কি হলো তার? কি কর্তা, দাঁড়িয়ে রইল যে, কি হলো? আপনার ভাবনার মধ্যেই ডুব দিয়েছিল পাল। তার মন উদাস হয়ে সেকালের সেই আমলে চলে গিয়েছিল। মধ্যে মধ্যে এই জমিখানাই যেন দেখাচ্ছিল সমস্তটা ধান কাটা হয়ে গেছে। এধার থেকে ওধার পর্যন্ত আঁটি আঁটি করে সাজানো রয়েছে কাটা ধান। ক্ষেতের লালচে মাটি দেখা যাচ্ছে। লালচে মাটির ওপর কাটা ধানের গোড়া জেগে রয়েছে লাল রঙের দাবার ছকের ওপর সাদা রঙের ঘুঁটির মতো। পিছন থেকে কে ডেকে কথা বললে? পাল ঘুরে তাড়ালো। দৃষ্টিও কমে এসেছে। গেল বছর পর্যন্ত পাল বিনা চশমায় চট সেলাই করা সূচে সনের সুতলির দড়ি পরিয়েছে, বস্তার মুখ সেলাই করেছে, কিন্তু এই বছরের এক ধাক্কাতে বেলা কাবার করে দিলে। চারিদিক ঝাপসা। তুলসী তলার পিদিম জ্বালার সময় হয়ে এলো তার। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাল লোকটির দিকে তাকিয়ে বললে, কে? আমি গো, চিনতে পারছো না নাকি? পালের এবার খেয়াল হলো ছোকরা মানুষের গলা। মুহূর্তে সে চিনতে পারলে ছোকরাকে। মন তার বিষিয়ে উঠল। নজর গেল তাহলে কর্তা? আমি গো, চিকেষ্ট। চেকা? হ্যাঁ গো। বলি, দাঁড়িয়ে রয়েছ যে, তুই কোথায় যাবি? মাঠ থেকে পালিয়ে এলি নাকি? জ্বর এলো? জ্বর? চিকেষ্ট হি হি করে হাসতে লাগলো। জ্বর ফর আমার কাছে গেছে না। সেই তোমার আশ্বিন মাসে একবার, তারপরে ঝেড়ে ফেলে দিয়েছি। পালের বুক থেকে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। সাপের গজরানির মতো নিঃশ্বাসের সঙ্গে সে বললে, মদ আর মাংস হলো জ্বরের জম, বুঝেছ? হি হি করে আবার হাসতে লাগলো চেকা। তা যাবি কোথা? যা না কেন? ফ্যাক ফ্যাক করে হাসতে বুঝি মজা লাগছে আমার সামনে দাঁড়িয়ে? চেকা আবার হাসতে আরম্ভ করে দিলে। বলে, যাচ্ছি তোমার ওই মাঝের জলে 5 কিত্তে 3 বিঘের চকে। তোমার ধরুন গো, এখন সারা গেল। পাল হঠাৎ হেট হয়ে ঘসঘস শব্দে আবার ধান কাটতে আরম্ভ করে দিলে। চেকার কথার ওই 5 কিত্তে 3 বিঘে তোমার ধরুন কথাটা তপ্ত লোহার শলার মতো পালের বুকে যেন বিঁধে গিয়েছে। ওই জমিটা চেকা অর্থাৎ শ্রীকৃষ্ণ পালের কাছ থেকে কিনেছে এই বৎসরই বর্ষার ঠিক আগে। ধানের দর 18 টাকা, চাল 30। পালকে বাধ্য হয়ে বেচতে হয়েছে। চেকা বোধহয় খোঁচা মারবার জন্যই কথাটা বলেছে। খোঁচাটা লেগেওছে পালের বুকে। চেকা তবু গেল না, দাঁড়িয়ে হাসতে লাগলো। বলে, সেই সকাল থেকেই এই একতলাই কাটলে নাকি? পাল এ কথার কোনো উত্তর দিলে না। সে ধান কেটেই চলল। চেকার এ কথার মধ্যে হুল আছে। কর্তা! পালের কোমর আবার কনকন করে উঠেছে। মনের জ্বালার উপর শরীরের যন্ত্রণায় পাল এবার আর আত্মসংবরণ করতে পারলে না। সে খাড়া হয়ে উঠে দাঁড়ালো। দেহের উপর একটা হ্যাঁচকা টান মেরে মট করে শব্দ হলো হাড়ে। পাল রাগে অধীর হয়ে বলল, কেনে রে শালা, কেনে? কি বলছিস কি? চেকার হাসি বেড়ে গেল। সে চটপট শব্দে বার কয়েক বাই ঠুকে বললে, হবে নাকি? 1 হাত হবে নাকি এই ধানের গদির ওপর? বলে সে আর দাঁড়ালো না। নিতান্ত অকস্মাৎ উচ্চকণ্ঠে একটা গান ধরে সে চলে গেল। পাল চুপ করে দাঁড়িয়ে রইল কোমরে হাত দিয়ে। চোখ দিয়ে এবার তার জল গড়িয়ে পড়তে আরম্ভ করল। মুকুন্দ পাল, এককালের ভীম, প্রৌঢ় বয়সের মোটা মোড়ল, তাকে ঠাট্টা করে গেল এই শ্রীকৃষ্ণ। চেকা সম্বন্ধে সে অবশ্য মুকুন্দের নাতি। সম্বন্ধটা ঠাট্টারই বটে, কিন্তু এ ঠাট্টা মুকুন্দের পক্ষে মর্মান্তিক। শ্রীকৃষ্ণ এখন গ্রামের মধ্যে সকলের চেয়ে অবস্থাপন্ন চাষি। উঠানে গোলায় গোলায় ধান আছে, ঘরে টাকা আছে। মহামহিম শ্রীকৃষ্ণ পাল বরাবরেশু বয়ানে লেখা ও গাঁয়ের লোকের সই করা খত আছে ওর ঘরে। 5 কিত্তে 3 বিঘের চক বলে সেই কথাটা চেকা ঠাট্টা করে বলে গেল। ওতে পাল ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু ওর ওপর হাত নাই। ও দুঃখ মনে মনেই চেপে রেখেছে মুকুন্দ। কিন্তু ও যে ওই বাই ঠুকে বলে গেল হবে নাকি 1 হাত, ওর অর্থ হলো
মুকুন্দের শরীরের এই অবস্থা দেখে সে তার সঙ্গে এক দফা কুস্তি লড়তে চেয়ে গেল। একালের ছোকরাদের মধ্যে চেকাই হলো সকলের চেয়ে বড়, জোয়ান। পালের মুখে বিষণ্ণ হাসি ফুটে উঠল। মনে পড়ল বছর 8 আগে আমৃতির লড়াইয়ের আখড়ায় যখন শ্রীকৃষ্ণ সকলকে আছাড় দিয়ে আখড়ার মাটির ওপর বাই ঠুকে পড়েছিল, তখন হাসতে হাসতে মুকুন্দ গিয়ে বলেছিল, কই আয় দেখি, আমার সঙ্গে আয় এক হাত। অন্য 5 জনে, বিশেষ করে যুগন্ধ ঘোষ, তার হাত ধরে টেনে বলেছিল, ছি 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 ছি, তোমাকে নাকি লড়তে হয় এই বালকের সঙ্গে, ছে। শঙ্কিত হয়ে বারণ করেছিল সবাই। পালের শরীরের যা ওজন, তাতে সে যদি চেকার ওপর কোনো মতে চেপে পড়ে, তা হলেই ছোড়াটা ঘায়েল হয়ে যাবে। শঙ্কিত হয় নাই, শুধু ছিকেষ্ট। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, এই হট যাও সব, লড়বো আমি। চেকার স্পর্ধা চিরকালের। পায়ে তাড়ায় ঘুরতে ঘুরতে আবার সে বলেছিল, মোটাকে 7 আটা লড়েগা, হট যাও। পালের দেহখানা প্রকাণ্ড বলে এবং লোকে তাকে মোটা মোড়ল বলে। সেই 10-এর সামনেই সে নিজের নামকরণ করেছিল আটা, অর্থাৎ আঁটো সাঁটো দেহ তরুণ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সে গরম জল হয়ে গিয়েছিল। মুকুন্দ তাকে পাঁজা কোলা করে তুলে ধরে গোটা আখড়াটার চারিদিকে ঘুরে আখড়ার ওপর ফেলে দিয়েছিল। বেশ একটু জোরেই ফেলে দিয়েছিল। তাই আজ চেকা মোড়ল তাকে ঠাট্টা করে গেল। বাই ঠুকে আস্ফালন করে লড়াই করবার জন্য প্রায় হাঁক মেরে ডাক দিয়ে গেল। হায় ভগবান, কি কাল জ্বর তুমি দুনিয়াতে পাঠালে, রক্ত জল করে দিলে, মাংস সব যেন চিবিয়ে লোল করে দিলে, হাড়ে পর্যন্ত ঘুম ধরিয়ে দিলে। চোখের দৃষ্টি গেল, উঠে দাঁড়ালে মাথা ঘোরে, 2 পা জোরে হাঁটলে হাঁপাতে হয়। নইলে সে তো বুড়ো নয়, 60 বছর বয়স, কি এমন বয়স। তারপর 65 বছর বয়সী 5 সেরি কোদাল চালিয়েছে জোয়ান কৃষাণের সঙ্গে সমানে পাল্লা দিয়ে। সে নিজেই তো সেই বর্ষাতেও কোদাল চালিয়েছে, লাঙলের মুঠো ধরেছে। হঠাৎ কি হলো? হায় ভগবান, বুড়ো করে দিলে। কে? চলছে না হাত? দাঁড়িয়ে আছো? কে? আমি, সকরুণ কণ্ঠে বলল জগন্ধ ঘোষ। আমিও পারলাম না, ফিরে এলাম। জগন্ধ, কি হলো ভাই জগন্ধ? জগন্ধ বললে, লা এসে ঘাটে লেগেছে, আর দেরি নাই। জগন্দার গলা কাঁপছে, স্পষ্ট বুঝতে পারল মুকুন্দ। সঙ্গে সঙ্গে তারও চোয়ালে নিচের সমস্ত মাংসটা থরথর করে কাঁপতে লাগলো। জগন্ধ এসে বলল, তামাক খাও। আলোর উপর দুজনে বসলো। মুকুন্দর হাতে হুকা ধরাই রইল। সে যেন বড়ই ভাবছে। জগন্ধ তাকে হুকার কথা মনে পড়িয়ে দিল। খাও। হ্যাঁ, হুকায় সে শুধুই মুখই দিলে, টানলে না। তারপর হঠাৎ বললে, লাই পার হতে তো ভয় নেই জগন্ধ, হরি বলে না পিয়ে লাই চড়তে পারতাম তবে তো। কিন্তু এ কি পাপের ভোগ বলো তো। হ্যাঁ, 3-4 মাসের কটা জ্বরে এ কি হলো বলো তো। বুড়ো হয়ে গেলাম ভাই। মুকুন্দ অনেকক্ষণ চুপ করে থেকে বললে, চেকা, আমাকে বাই ঠুকে বলে গেল জগন্ধ, 1 হাত হবে নাকি, আমাকে ঠাট্টা করে গেল। রোদ উঠেছে, শীত কেটে এসেছে। হাত পা কোমরে আড়ষ্ট ভাবটা কেটে গিয়েছে অনেকটা। হঠাৎ মুকুন্দ গায়ের র্যাপারখানা খুলে ফেললে। জগন্ধ বললে, করছো কি, ঠান্ডা লাগবে। আমার আর সহ্য হচ্ছে না, গা ঘামছে। দেখো তুমি। জগন্দারই কিন্তু ততখানি উৎসাহ হলো না। সে বললে, মাঠে বসে আর কি করবে, চলো বাড়ি যাই। তুমি যাও জগন্ধ, আমার ভাই ভইখানা না সারলে চলবে না। কিসেন ছোড়ার জ্বর। জগন্ধ অবাক হয়ে গেল। বললে, সকাল থেকে তো দেখলে, আবারও স্বাদ হচ্ছে তোমার। যাও যাও হে, তুমি যাও। মুকুন্দ আবার নেমে পড়ল মাঠে। জগন্ধ চলে গেল। রোদের তাপ এসেছে, বেদনা ভরা সর্বাঙ্গে যেন মিঠা মিঠা সেক লাগছে। আরাম পাচ্ছে মুকুন্দ।
আহা, হে দেবতা, তোমার মতো এমন মহিমার কারণ নাই। তোমার রোদে পাশুটে ধান গাছে সবুজ রং ধরে, তোমার যত রোদ তত জল, তোমার তাপে আড়ষ্ট দেহে জোর ফিরে আসছে, গাঁঠে গাঁঠে বুড়ো বয়সের পুরো চর্বি গলছে। মুকুন্দ হাত দুটো ওপরে তুললে, বার কয়েক ভাজলে, কবজি থেকে হাতের মুঠোটা ভাজলে, বার কয়েক বসলো উঠল, কিন্তু হাঁপ ধরছে। ধরুক, তবু তার মনে হলো সে যেন অনেকখানি ক্ষমতা ফিরে পেয়েছে। হ্যাঁ, অনেকখানি। হেঁট হয়ে সে আবার ধানের গোড়া মুঠোয় চেপে ধরলে, কাস্তে চলতে আরম্ভ করলো। ওরে বাস রে, এই যে ভীমের মতো ধান কাটতে লাগছে। বছর বয়সের একটি মেয়ে এক হাতে জল খাবার, অন্য হাতে জলের ঘটি নিয়ে এসে দাঁড়ালো। মুকুন্দ ধান কেটে চলেছিল প্রচণ্ড উৎসাহের সঙ্গে, কিন্তু তাতে ধান কাটাচ্ছে তার দেহখানায় যেন বেশি চলছিল। ভাঙা কল চলে, তাতে যেমন কাজের চেয়ে কলটা ঝাঁকুনি খেয়ে নড়ে বেশি, শব্দ হয় জোর, তেমন ধারা ধান কাটার বেগের চেয়ে মুকুন্দের মনের আবেগটা শরীরে প্রকাশ পাচ্ছিল বেশি। সে কিন্তু মুকুন্দ বুঝতে পারছিল না, সে কাজ করেই চলেছিল। হঠাৎ মেয়ের গলায় এই কথাটা শুনে সে সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠলে। সমস্ত মাঠখানায় ওই নদীর ধার পর্যন্ত তবকে তবকে যেন সে হাসির প্রতিধ্বনি বিছিয়ে গেল। মোটা গলায় সে ছড়া কাটলে, সিঁদুরমুখী ধানে ধানে ভরিবে গোলা, আমার সোনা মুখীর হবে সোনার কাঠির মালা। ওই, তোমার হলো কি আজ বুড়ো বয়সে? মেয়েটি বললে। সে সত্যি বিস্মিত হয়ে গিয়েছিল। মুকুন্দ চমকে উঠল। মুহূর্তে তার হাসি থেমে গেল, মুখখানা হয়ে গেল পাথরের মতো। তার অকস্মাৎ ভুল হয়ে গিয়েছিল। বহুকাল আগে তখন তার বয়স 30। 29 বছর বয়সে তার তৃতীয় পক্ষের স্ত্রী মারা যায়। 21 বছরে গিয়েছিল প্রথম স্ত্রী, 25 বছরে দ্বিতীয় জানা, আর একটি 2 বছরের মেয়ে রেখে গিয়েছিল। 29 বছর বয়সে তৃতীয় জানা। লোকে বলতো মুকুন্দ পাল অজগর পুরুষ, বিয়ে হলেই নির্ঘাত খাবে। মুকুন্দ এটা বিশ্বাস করেছিল। গণৎকারেও তাই বলেছে, রাক্ষসগণ। পত্নী স্থানের শনি মঙ্গল রাহু, শিবের সাধ্যি নাই তোমার পরিবার রক্ষা করতে। মুকুন্দ নিজের হাতের তালুর করে আঙুলটার নিচে স্পষ্ট দেখেছে অসংখ্য কাটাকুটির দাগ। তাই সে আর বিয়ে না করে ঘরে এনেছিল পাশের গ্রাম চণ্ডীপুরের বাবুদের বাড়ির একটি বিধবা তরুণী ঝিকে। ব্রাহ্মণ বাড়িতে ঝিয়ের কাজ করত, জলচল জাতের মেয়ে, তাতে আর ভুল নাই। তবু অধিকান্ত না দোষায় মুকুন্দ তাকে বৈরাগীদের আখড়ায় কণ্ঠি পরিয়ে বৈষ্ণবী করে পেড়ে শাড়ি, হাতে চুড়ি পরিয়ে ধরে এনেছিল। 30 বছর আগে এমনই করে সে আসতো তার জলখাবার নিয়ে। 1300 সাল ছিল একটা শূন্যের বছর। সেবারও হয়েছিল এমনই বান, এমনই ধান। হয়নি শুধু চালের মন 30 টাকা, আর হয়নি এমন কাল জ্বর। সেবার সে ধান কাটছিল মাঠে। সে এসে বলেছিল ঠিক ওই কটি কথা। মুকুন্দ এমনই করে হেসেছিল আর ওই ছড়াটি কেটেছিল। আজও সেই রকম মাঠ ভরা ধান, আজও সে যেন ঠিক তেমনই হুস হুস করে ধান কেটে চলেছে। এমন সময় তেমনই ভাবে এসে দাঁড়িয়ে সেই কথা কয়টি বলায় মুকুন্দের ভুল হয়ে গেছে। বৈষ্ণবীও অনেক কাল আগে মরে গেছে। মুকুন্দ বলে গত হয়েছে। এই মেয়েটি মুকুন্দের নাতনি, মেয়ের মেয়ে, সম্বন্ধ ঠাট্টার, কিন্তু মুকুন্দ কখনো ঠাট্টা করে না। একটি ছেলে কোলে নিয়ে মেয়েটি 15 বছরে বিধবা হয়েছে। মেয়ে বিধবা হয়েছিল এই মেয়েকে কোলে নিয়ে। মুকুন্দ জীবনে 2টি শিশুকে কোলে করে মানুষ করেছে। প্রথম তার নিজের মেয়ে, তারপর নাতনিকে। নাতনির ছেলেকে সে কোলে করে না। না, কাজ নাই। মুকুন্দ বাড়ি এসে বসে হাঁপাচ্ছিল, কিন্তু তাতে তার মেজাজ খারাপ হয়নি। শরীর এলে মেরে গিয়েছে, কিন্তু তাতে কোনো অসুখ বোধ করছে না। কাজ সে অনেকটা করেছে, অনেকটা। সে খুশি হয়েছে, স্পষ্ট বুঝতে পেরেছে সে বুড়ো হয় নাই। আসল দরকার ওষুধ আর খাওয়া দাওয়ার।
আর দরকার কাজের অভ্যাসের। মেশে লক্ষ্মী এসে বাপকে দেখে কিন্তু শিউরে উঠল। বললে, বাবা, তোমার কি শরীরের ওপর এতটুকুন মায়া মমতা নাই? মুখে চেহারা কি হয়েছে দেখো দেখি। সরস্বতী বলছিল। কি বলছিল সরস্বতী? লক্ষ্মীর মেয়ে সরস্বতী, পালমশায়ের সেই নাতনিটি। লক্ষ্মী বলছিল, কর্তা দাদা ধান কাটছে। বাবা রে বাবা, একটা জোয়ানের সাধ্যি নেই এমন হাই হাই করে কাটতে। পাল হাহা করে হেসে উঠল। মাঠে আজ সে হাসি হেসেছিল। সে হাসি সে জোয়ান বয়সে হাসত। সে হাসি সে সরস্বতী বিধবা হওয়ার পর আজকের আগে আর হাসে নাই। সেই হাসি, হাসির আওয়াজের ধাক্কায় দেওয়ালে ঠেস দিয়ে রাখা কাঁসার বড় খোড়াটার মৃদু প্রতিধ্বনির রেশ বেজে উঠল। লক্ষ্মী চমকে উঠল। বাবার হলো কি? তোর বেটি বলে কি লক্ষ্মী? আমাকে বলে বুড়ো? তাই সে আবার হাহা করে হেসে উঠে বললে, তাই তোর বেটিকে শুনিয়ে দিলাম সেই ছড়াটা, যে ছড়া বলতাম তোর মাকে। লক্ষ্মী হাসলে। পাল বললে, জানিস মা, এবার ধান যা হয়েছে, আহা, ধান নয় মা, সাক্ষাৎ লক্ষ্মী। সবার খামারে বোধহয় ধান মানতে জায়গাই হবে না। তাছাড়া গরু দুটার যা হাল হয়ে আছে, তাতে পাল অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। কেলের জন্য ভাবি না, ও আমার ঠিক আছে, ও আমার খ্যান জন্মা। ভাবনা বাছুরটার জন্য। হাজার হলেও কাঁচা হাড়। কেলে পাল মহাশয়ের প্রিয়তম হেলে বলদ, একেবারে শৈশব থেকে তাকে পালন করেছে। এখন বুড়ো হয়েছে, কিন্তু ভরা বয়সে কেলে ছিল এখানকার বিখ্যাত হেলে। পাল একা নয়, এখানকার সকল চাষিতেই এক বাক্যে বলে কেলে ক্ষণ জন্মা গরু। একা কেলের সঙ্গে কান দিয়ে একে একে 4টে বলদ অকালে ঘায়েল হয়ে গিয়েছে। গতবার আবার একটা বাছুর অর্থাৎ সদ্য জোয়ান বলদ কেনা হয়েছে, কিন্তু আজও সে কেলের ডাইনে বইতে পারে না। এবার 2টো বলদেরই খুঁড়িয়া হয়েছিল গে মড়কের সময়। দুটাই ভাগ্যক্রমে বেঁচেছে, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। পাল কেলের জন্য ভাবে না, ভাবনা তার ওই নতুন সদ্য জোয়ান ছেলেটার জন্য। অনেকক্ষণ চুপ করে থেকে পাল বললে, চেকা আমাকে আজ ভাই ঠুকে ঠাট্টা করলে মা। কেউ উত্তর দিলে না। পাল পিছনে তাকিয়ে দেখলে লক্ষ্মী নাই, সে চলে গিয়েছে। পাল উঠে গিয়ে দাঁড়ালো কেলের কাছে। কেলে ফস করে একটা নিঃশ্বাস ফেলে পালের দিকে চাইলে, তার গা শুকলে। তারপর ঘাটটা লম্বা টান করে মুখটা এগিয়ে দিলে মুকুন্দের বুকের কাছে। এর অর্থ হলো গলকম্বলের সুড়সুড়ি দিয়ে দাও। পাল হেসে তার গলায় হাত বুলিয়ে পিঠে 2টা চাপড় মেরে বললে, দেখবো বেটা এবার কেমন ক্ষমতা তোমার। হ্যাঁ। তারপর আবার বললে, দাঁড়া না, তাজা করে দিচ্ছি। রশির মেয়ার ব্যবস্থা করছি আজ থেকে। রশি হলো ধেনু মদের সবচেয়ে কড়া তেজি অংশ। মেয়া হলো তারই পচানো জিনিসের ছিবড়ে, ভারী উপকারী আর পোষ্টাই গরুর পক্ষে। চেকা মোড়ল নিজে খায় গৃহজাত অর্থাৎ ঘরে চোলাই করা মদ। গরুদের খাওয়ায় রশি মেয়া। একেবারে তাগড়া হয়ে আছে চেকার গরুগুলো। চেকা খায় মদের সঙ্গে মাংস। হাঁস আছে 1 পাল, হাঁসের বাচ্চা খায়। কি করছো কর্তা? সরস্বতী দাঁড়ালো এসে দাওয়ার উপর। খেতে দিয়েছি তোমার কেলেকে। উপোস করিয়ে রাখি নাই। কি? এসো তেল মাখো, চান করো। খেতে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। পাল এসে বসলো। তেলের বাটিটা এগিয়ে দিলে নাতনি। পাল বললে, এক কাজ কর দেখিন, তেলটা গরম করে নিয়ে আয় দেখিনি। গরম তৈল সর্বাঙ্গে মালিশ করতে বসে আবার ডাকলে, সরস্বতী, কে? এই পিঠে খানিক তেল মালিশ করে দে তো বোন, খুব করে, আচ্ছা করে। ও ও, তোর হচ্ছে না, আরো জোরে। আর আমার জোর নাই বাপু। পাল হাহা করে হেসে উঠলে। বললে, আচ্ছা তবে গোটা কত কিল মার দেখিনি, যত জোর আছে তোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হাতে লাগছে বাপু, আর আমি পারবো না। সরস্বতী সত্যি শ্রান্ত হয়ে পড়ছিল। পাল আবার হাহা করে হেসে উঠল। বলে, আমার কিন্তু তোর নরম হাতের কিল ভারী মিষ্টি লাগছে।
সরস্বতী সংকুচিত হয়ে পড়ল। কর্তার মুখে এই ধারার কথাবার্তা কখনো শোনে নাই। হলো কি কর্তার? মাকে বললে সরস্বতী। কর্তার গতিক ভালো নয় মা। লক্ষ্মী চমকে উঠল। কথাটা তার মনে হয়েছে বাপের সেই হাসি শুনে। এ হাসি সে শুনেছে ছেলেবেলায়। বাপকে তখন লোকে বলতো ভীম। সন্ধ্যার পর বাইরের দাওয়ায় 5 জনের সঙ্গে বসে তার বাবা এমনইভাবে হাসত। সে তখন ছোট মেয়ে, বাড়ির ভিতরের দাওয়ায় শুয়ে ঘুমাতো। বাবার হাসিতে তার ঘুম ভেঙে যেত। বৈষ্ণবী মা বকত বাবাকে, কি এমন করে হাসো, মেয়েটার ঘুম ভেঙে যায়। চমকিয়ে ওঠে। বাবা আবার হাসতো হা হা করে। কাঁসার বাসনে ক্ষণক্ষণে আওয়াজের রেশ বেজে উঠত। দরজায় কি জানলায় হাত দিয়ে থাকলে মনে হতো কি যেন একটা শিউরে উঠছে তার ভেতরে। সে হাসির প্রথম পর্দা ছিঁড়েছিল বৈষ্ণবী মারা যাবার পর। তারপর খাদে নেমেছিল লক্ষ্মী নিজে বিধবা হবার পর। সরস্বতী বিধবা হবার পর সে হাসি আর হাসে নাই তার বাবা। আজ সেই হাসি হাসতে শুনে কথাটা তারও মনে হয়েছে। সরস্বতী বললে, কর্তা হয়তো আর বাঁচবে না, নয়তো কর্তার মাথা খারাপ হয়েছে। লক্ষ্মী শিউরে উঠে বললে, ও কথা বলিস না সরস্বতী, তাহলে আমাদের দশা কি হবে ভাব দেখি। সরস্বতী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই চলে গেল সেখান থেকে। লক্ষ্মী চুপ করে বসে ভাবছিল, যতই অশুভ হোক সরস্বতী কথাটা মিথ্যে বলে নাই। আজ সন্ধেবেলায় বলদ দুটোকে রশিয়ার মেয়া খাওয়াবার ঝোঁক উঠেছে। নিজে বৈষ্ণব মানুষ, মদকে যার এত ঘেন্না, সেই লোক নিজে হাতে ওইসব জিনিস ঘেটেছে। বলদকে মেয়া রশি অনেকবারই খাওয়ানো হয়েছে, কিন্তু সেসব করতো রাখালে। বাবা নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকতো দূরে। সেই লোক নিজে হাতে এই বুড়ো বয়সে। চোখে জল এলো লক্ষ্মীর। রাখাল নাই, কিন্তু কাহার পাড়ার কাউকে ডাকলেই হতো। এ কি মতিভ্রম! একটু বসে থেকে সে উঠল। উৎকণ্ঠা এবং কৌতূহলে হলো বাবা কি করছে দেখবার জন্য। সে চুপি চুপি বাবার ঘরের দিকে এগিয়ে গেল। আশ্চর্য হয়ে গেল কোঠার ওপরে ধূপধাপ শব্দ শুনে, যেন দুর্মুষ দিয়ে কাঠের তক্তার ওপর মাটি বিছানো মেঝেটা পিটছে। সন্তর্পণে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আড়াল থেকে উঁকি মেরে সে অবাক হয়ে গেল। তার বাবা কুস্তিগিরের মতো কাপড় সেঁটে রীতিমতো বৈঠক দিচ্ছে, হাঁপাচ্ছে। ধীরে ধীরে লক্ষ্মী নেমে এলো। হায় রে, এই বয়সে বাবা শেষে পাগল হয়ে গেল। শুধু মেয়ে আর নাতনিই নয়, গোটা গাঁয়ের লোকেরাই কেমন যেন একটু খটকা লেগেছে। পালের হলো কি? তার ওই হাহা করে হাসি শুনে তারা পরস্পরের মুখের দিকে চায়। ভোর থেকে আরম্ভ করে জল খাবার বেলা পর্যন্ত পাল মাঠে ধান কাটে, তাতে অবশ্য কেউ কিছু মনে করে না। পালের কৃষাণটার জ্বরের সঙ্গে বুকের দোষ হয়েছে। আধা ডাক্তার আধা কবরেজ ভাগবতচরণ বলেছে, মারে হরি রাখে কে, লোকটা মরবে। আজও পর্যন্ত বাগদি কাহার যারা বর্ষার সময় চলে গিয়েছে তারা কেউ ফিরে নাই। দুমকার ওদিক থেকে একটি সাঁওতালও আজও পর্যন্ত এ অঞ্চলে আসে নাই। বর্ধমানে দামোদরের বাঁধ তৈরি হচ্ছে, রেলের সাঁকো তৈরি হচ্ছে, সারি সারি ক্রোশ বরাবর লম্বা এক একটা সাঁকো। উড়োজাহাজের আস্তানা তৈরি হচ্ছে এখানে ওখানে সেখানে। কোনোটা 2 ক্রোশ, কোনোটা 5 ক্রোশ লম্বা। লাখে লাখে মজুর খাটছে, টাকাটার কমে মজুরি নাই। পাকা মেঝে ঘরে দিচ্ছে নাকি থাকতে। ডাক্তার ওষুধের পয়সা লাগে না। এই ঢাউস বড় বড় মোটরে চড়িয়ে নিয়ে যায়, আবার মোটরে করে দিয়ে যায়। সাহেবেরা সেখানে সন্ধ্যার পর নাচ গান হল্লা করে, মোটা বকশিস দেয়। ভালো ভালো বিলাতি মদের বোতল নাকি গড়াগড়ি যাচ্ছে। টিনে বন্ধ খাবার। এসবেরও প্রসাদ কি আর কিছু কিছু না পায় তারা? সব সব মজুর গিয়ে সেখানে জুটেছে। কিসের জন্য এখানে আসবে? নিজের নিজের ধান নিজে না কেটে উপায় কি? কাটেও তো তারা চিরকাল। এবার না হয় রোগ ধরেছে, কাল রোগ, তবু তো ধান তুলতে হবে। মাঠ ভরা ধান। গোটা বছর রত্নাকর মুনির মতো উইকে 1 পিঠ, ভুঁইকে 1 পিঠ দিয়ে তপস্যার ফল। লক্ষ্মীর আটনের দেবতা। গোটা বছরের মুখের ভাত, চালের খড়, গরুর আহার, এ তো তুলতেই হবে। ঘরের খামার খা খা করছে। লক্ষ্মীর আটন খালি পড়ে আছে। গোলার মধ্যে চামচিকেতে বাসা বেঁধেছে, মাকড়সার জাল বুনেছে। গোলার মধ্যে নিকিয়ে
পরিষ্কার করে সব পরিপূর্ণ করে তুলতে হবে। তুলবার জন্য উঠে পড়ে লেগেছে সবাই, কিন্তু পালের ধান কাটা দেখে লোকে অবাক হয়েছে। পাল ধান কেটে আর আপন মনেই বলে, হেই হেই, পা ফেলে যেন রোখা মাতালের মতো। পাল কিছুদিন আগেও উঠতো ধীরে ধীরে, বলতো আর কি সেদিন আছে। তাড়াহুড়ো করে উঠতে গেলে মাথা ঘোরে বলে হাসতো। সেই পালের হঠাৎ যেন নবযৌবন হয়েছে। এ তো ভালো নয়, এমন করে খাটতে গেলে কোনোদিন বুক ধরফর করে মাঠেই মুখ গুজে পড়বে, আর উঠবে না। না হয়তো খাটনির ধমকে পাল্টে পড়বে জ্বরে। এর ওপর জ্বর হলে মেরে দিয়ে যাবে, নাও যদি মরে তবু উঠে আর হেঁটে বেড়াতে দেবে না সহজে। তার উপর এসব কথা বললে ওই হাসি। যোগেন্দ্র বললে, কি হলো কি তোমার, বলো দেখি। পাল সেই হাসি আসতে আরম্ভ করলো। তারপর হাসি থামিয়ে বললে, সন্ধ্যাবেলায় বলবো। ওরে বাপরে, এত হাসি কিসের গো কর্তা? গলার আওয়াজে চিনতে পেরেছিল পাল চেকা মোড়লকে। পিছন ফিরে দেখলে চেকা পালই বটে। পাল ভুরু নাচিয়ে মাথা দুলিয়ে বললে, পারিস? বলি, তুই পারিস? কে? এমনই হাসতে। মরদ তো বটিস, জোয়ান বয়সও বটে, পয়সাও ঢের আছে, পারিস? কয়েক মুহূর্তে সে সব প্রশ্ন দৃষ্টিতে চেকার দিকে চেয়ে থেকে আবার বললে, ফুসফুসি ফেটে যাবে, কোলা ব্যাঙের পেটের মতো। বলে সে আবার হাসতে আরম্ভ করলে সেই হাসি। যোগেন্দ্র অবাক হয়ে গেল। তার আর কোনো রকম সংশয় রইল না, পালের মাথায় সত্যিই গোলমাল হয়েছে। চেকাও প্রথমটা চুপ করে ছিল। পালকে কোনো কথা না বলে যোগেন্দ্রকে বললে, ঘোষকর্তা, পালকর্তার নাকটা দেখেছ? যোগেন্দ্র একটু বিরক্ত হয়েই তার মুখের দিকে চাইলে। পালের ভুরুও কুঁচকে উঠল। যোগেন্দ্র একটু বিরক্ত হয়েই মুখের দিকে চাইলে। পালের ভুরুও কুঁচকে উঠল। চেকা যে এবার বাঁকা বর্ষির মতো কথা বলবে তাতে তাদের সন্দেহ ছিল না। চেকাকে তারা চেনে, টাকার গরমে মাটিতে ওর পা পড়তে চায় না। ওর কথার জলের মাছ গায়ের জ্বালায় ডাঙায় মাথা ঠুকে আছাড় খেয়ে পড়ে। চেকা বললে, দেখো, ভালো করে দেখো। হুঁ হুঁ, ঠিক। কি বেঁকেছে? কথার নাকটা বেঁকে গিয়েছে। নাক বেঁকে গেলে মানুষের 6 মাসের মধ্যে অবধারিত মৃত্যু। নীল তারা দেখতে পায় না চোখ টিপে, আকাশের অরুন্ধতী নক্ষত্র দেখতে পায় না, এমনই নাকি অনেক কিছু হয়। চেকার কথা শুনে যোগেন্দ্র শিউরে উঠলে। সে তার ঘোলাটে চোখের নিস্তেজ দৃষ্টি যথাসাধ্য তীক্ষ্ণ করে চাইলে পালের মুখের দিকে। পালও চমকে উঠল। তার ডান হাতে ছিল কাস্তে, বাঁ হাতটা আপনিই যেন উঠে গিয়ে পড়ল নাকের ওপর। চেকা হি হি করে হেসে উঠল। শুধু হাসি নয়, তার সঙ্গে অদ্ভুত অঙ্গভঙ্গি। হাসির ধমকে তার মাথাটা মাটিতে ঠেকে গেল প্রথমটা। হাসির ধমকেই আবার যেন সোজা হয়ে উঠে পেছনের দিকে উল্টে পড়ে যাওয়ার উপক্রম হলো। চেকা বললে, 6 মাস, আর 6 মাস বলেই সে চলতে আরম্ভ করলে। কিছু দূরে গিয়েই সে আবার দাঁড়ালো। বললে, মরণের 6 মাস আগে, বুঝলে কথা? মানুষের এমনই লব যৌবন হয়, বুঝলে? পাল আবার উৎকটভাবে হেসে উঠল। নিজেই যাই দুটোকে চাপড় মেরে বললে, হবে নাকি? চেকা কিন্তু আর দাঁড়ালো না, চলে গেল। পাল তার দিকেই চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বললে, যোগেন্দ্র। কেউ সাড়া দিলে না। যোগেন্দ্র চলে গিয়েছে। পাল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আপনার নাকে হাত দিলে। কর্তা, আজ যে দাঁড়িয়ে রয়েছ? সরস্বতী। সরস্বতী এসেছে জল খাবার নিয়ে। হুঁ হুঁ, কি শরীর ভালো আছে তো? দেখ তো সরস্বতী, নাকটায় কি হলো? কি হলো? কই, কিছুই তো হয় নাই, যেমন ছিল তেমনই আছে। সরস্বতী খুব কাছে এসে খুব ভালো করে তাকিয়ে দেখল। হ্যাঁ, কই কিছুই তো। কর্তা,
কি খেয়েছো তুমি কর্তা? সরস্বতী শিউরে উঠে পিছিয়ে গেল। লক্ষ্মী বললে মেয়েকে, চুপ কর, এ কথা কাউকে যেন বলিস না। পাল কিন্তু নিজেই জানালে যোগেন্দ্রকে। সন্ধেবেলায় তাকে ডাকলে, শোনো, এসো। কোথা? এসো না আমার সঙ্গে। গায়ের বাইরে বটবাগানে একটা গাছতলায় বসলো পাল। যোগেন্দ্রকে বললে, বসো। যোগেন্দ্র অবাক হয়ে গিয়েছিলই, সঙ্গে সঙ্গে ভয়ও করছিল। মাথা খারাপ লোক কখন কি করে বসবে হয়তো। পাল তার গায়ের আলোয়ানের ভেতর থেকে বের করলে একটা বোতল। তার মুখেই পড়ানো ছিল কাঁচের ছোট ওষুধ খাওয়ার গেলাস একটি। কি? যোগেন্দ্রর চোখ বিস্ফারিত হয়ে গেল। পাল কিন্তু অত্যন্ত সহজভাবে বললে, এই গৃহজাত, খাও। সে কি? গৃহজাত মানে লুকিয়ে ঘরে চোলাই করা মদ? শাওড়াপুরের ভল্লা বাগদিরা তৈরি করে নদীর ধারে। এখানকার অনেকে গোপনে কিনে খায়। এ গাঁয়েরও 2-4 জন খায়। চেকা মোড়লই খায়। কিন্তু তা বলে যোগেন্দ্র খাবে কি বলে? পালি বা খায় কি বলে? বৈষ্ণব মন্ত্রের দীক্ষা তাদের বয়স হয়েছে, যাকে বলে 1 পা ডোঙায় 1 পা ডাঙায়। আজ পালের একই বিচরণ। ততক্ষণে ছোট গেলাসে খানিকটা ঢেলে ঢুক করে ওষুধ খাওয়ার মতো খেয়ে ফেলে পাল বললে, জ্বর পালাতে পথ পাবে না, 3 দিন গায়ে তাগত পাবে, আমার মতন খাটতে পারবে। গেলাসটায় যোগেন্দ্রের জন্যই খানিকটা ঢালতে ঢালতে সে বললে, ওই শালা চেকা শালা একদিন আমাকে বলেছিল, বুঝলে। আমার খানিক আশ্চর্য লাগতো। সবাই জ্বরে ওলট পালট খেলে ওই শালার একবার বই জ্বর হলো না কেন? তার শালাই আমাকে বললে, সেই যে সেদিন যেদিন বাই ঠুকে আমাকে ঠাট্টা করেছিল, সেই দিন বলেছিল মদ মাংস খাই, জ্বর আমার কাছে ঘেঁষতে পারে না। তা দেখলাম, হ্যাঁ, দব্বিটা উপকারী বটে, তাগত আমি পেয়েছি। খাও খাও, নাও খাও। যোগেন্দ্র সবাই সরে বসল। বললেন, না না লয়, খাও। ছি 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 পাল, ছি, এই বুড়ো বয়সে! ধ্যাত্তেরি! পাল ধমক দিয়ে উঠল। কিসের বুড়ো বয়সে? বুড়ো বয়স কিসের? বুড়ো বয়স কই, ডেকে আনো, তোমার কে ছোকরা আছে, আনো আমার কাছে। বুড়ো বয়স! যোগেন্দ্রের জন্য ঢালা গেলাসটি নিজেই সে খেয়ে নিলে। 80 বছর, 80 বছরে তো সোজা হয়ে বেড়াবো হে যোগেন্দ্র। যোগেন্দ্র বললে, কিন্তু ধর্ম আছে তো? হ্যাঁ আছে বই কি, আলবাত আছে। এ তো ওষুধ, ধর্ম তো ওষুধ খেতে বারণ করে নাকি? ধর্মতে বলে নাকি ওষুধ না খেয়ে রোগে ভুগে খক খক করে কেসে কুঁজো হয়ে মরো তুমি? যদি বলে তো বলে, ধর্ম আমার ধান তুলে দেবে? ধর্ম! হঠাৎ সে নিজের হাতখানা শক্ত করে যোগেন্দ্রের দিকে বাড়িয়ে দিলে। দেখো শরীরটা কদিনে কেমন বেঁধেছে, দেখো। বুড়ো, বুড়ো বয়স! যোগেন্দ্র হাতখানা নেড়ে দেখতে বাধ্য হলো, কারণ পাল একরকম হাতখানা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। অবাক হয়ে গেল যোগেন্দ্র। সত্যই আর সেরকম তলতলে ঝলঝলে নয় চামড়া, অনেকটা শক্ত হয়েছে। সে স্বীকার করতে বাধ্য হলো, হ্যাঁ তা হয়েছে। পাল আবার খানিকটা গেলাসে ঢেলে বললে, তবে খা, খা রে খা, যৌবন ফিরে আসবে। যোগেন্দ্র এবার হাত বাড়িয়েছিল, একটু হাসিতে চমকে উঠে বললে, না মাইরি, কি যে হাসছো, এখনই কে এসে পড়বে তাহলে? আমি খাবো না ভাই। পালের হাসির যেন শাঁখের আওয়াজ। কাছাকাছি শাঁখ বাজালে তার শব্দ যেমন কানের ভিতর থেকে মাথার ভিতরে, বুকের ভিতরে, কান থেকে হাতের শিরায় ধনির রেশ তুলে টান হয়ে ওঠে। পালের হাসির গমকগুলো তেমনইভাবে যোগেন্দ্রের দেহের মধ্যে সুর তুললে। ভয়ও জাগালো, আবার চঞ্চলও হলো মন। কত কথা মনে পড়ে গেল। যোগেন্দ্র মুখের কাছে নিয়ে গিয়ে ভাবছিল, এ কি গন্ধ! নাক টিপে ধরো বাঁ হাতে, হ্যাঁ হ্যাঁ, বাস দে ঢেলে মুখে, বাস! বলে সে আবার হেসে উঠল হা হা করে। এই এই না, এমন করে হাসলে হবে না, না না। তবু থামল না পালের হাসি। কিছুক্ষণ পর যোগেন্দ্র
হাসছিল পালের সঙ্গে প্রায় পাল্লা দিয়ে। কথাটা অবশ্য হাসির কথা। পাল বলছে এবার পৌষ লক্ষ্মীর দিনে ভাসান গান করতে হবে, আগে যেমন হতো। আমাদের যে দল ছিল সেই দলের ভাসান গান। সেখানে পাল চন্দ্রচূড় সাজত, আবার পায়ে কালিমাখা ন্যাকড়া জড়িয়ে গোদা মালও সাজত। পাল এখনও সেই দুটোই সাজতে চায়। আর যোগেন্দ্রকে বলছে, তুই বেউলো সাজতিস, তুই বেউলোই সাজবি। এই বুড়ো বয়স, ভাঙা মুখ, ফোকলার দাঁত, এই চেহারায় বেউলো? যোগেন্দ্র হাসতে আরম্ভ করে দিলে। সঙ্গে সঙ্গে পাল। হাসিটা থেমে গেল ধীরে ধীরে। দুজনেই চুপ করে বসে রইল। ক্লান্ত হয়েছে দুজনেই। যোগেন্দ্রের বুকে তো ফিক ব্যথার মতো ধরে গিয়েছে। সঙ্গে সঙ্গে এই নীরবতার অবসরে তাদের মনের চোখের সম্মুখে ভেসে উঠেছে পুরনো দিনের কথাগুলো। নিজেদের সেই যৌবনকালের চেহারা মনে পড়ছে। সেকালের সঙ্গীদের যারা আজ নাই তাদের মনে পড়ছে। সুরবীরের মতো চেহারা সব, কত হই হই সে। ভাবনা চিন্তা ছিল না, হবে না কেন? খামারে সব গোলা ভরা ধান, গোয়াল ভরা দুধালো গাই, খেড়ে ভাত দুধ, জ্বালায় জ্বালায় গুড়, পুকুরে ভরা মাছ। পৌষ লক্ষ্মীতে সে কত সমারোহ, গামলা ভর্তি করে সরু চাকলি, আশকে পিঠে, ক্ষীরের পিঠে, গুড় তিলের পিঠে, খড়ি গন্ডার এক পণ। সেই পণ দরুনে পিঠে খেত এক একজন। মাঘ মাসে মূলো খেতে নাই। লক্ষ্মীর রাত্রে মূলো মচ্ছি, মূলোতে মাছে অম্বল হতো। তারপর পড়তো ভাসানের আসর। পাল চন্দ্রচূড় সাজত, রঙিন পাটের কাপড় পরে পাটের চাদরখানা পৈতের মতো বেঁধে আসরে ঢুকত। আসরে জ্বলত সরকারি 40 বাতির আলো। শিব শম্ভো, শিব শম্ভো, শঙ্কর শঙ্কর। আসরখানা গম গম করে উঠত। উঠবার কথা যে, কালো কোষ্টি পাথরে খোদাই করা ভৈরব মূর্তির দশাশই চেহারা, সেই বাঘা গলায় আওয়াজ, লোকের বুকের ভিতরে যেন গুড়গুড় করে উঠত। মেয়েরা বসতো একদিকে, পুরুষেরা বসতো 3 দিকে। সব হাঁ করে চেয়ে থাকতো চন্দ্রচূড়ের মুখের দিকে। মেয়েদের মাথার ঘোমটা খসে যেত, পুরুষদের হুঁকোর টান বন্ধ হতো। ধীরে ধীরে তাজা কলকে নিবে আসতো। যোগেন্দ্র ছিল ছিপছিপে মিষ্টি চেহারা, চোখ দুটি ছিল ডাগর, শেষ আসতো বেহুলা। গোপদারি কোনো কালেই যোগেন্দ্রের বেশি নয়, তাও কামিয়ে পরচুলা পরে স্ত্রীর বিয়ের বেগুনি রঙের পাটের শাড়িখানা পরে আসরে এসে নামতো। সঙ্গে সখী থাকতো। মেয়েরা পরস্পরের গা টিপে মুচকি হাসত। পুরুষের চোখে পলক পড়তো না। লক্ষিন্দরের দেহ নিয়ে কয়লার মাঞ্জা শেষে নদীর জলে ভাসত। বেহুলা বলতো শাশুড়িকে, বাসরে আমার রান্না করা ভাত আছে, সে ভাত আমার মাটিতে পুঁতে রেখো। কাউকে ডেকে বলতো, কাক তুমি আমার বাপের বাড়ি গিয়ে মাকে বলো বেহুলা জলে ভেসে যাচ্ছে। গান ধরত, জলে ভেসে যায় রে সোনার কমল। গোটা আসর হাপুস নয়নে কান্ত। এমন সময় ঠোঁটের কোণে চুন মেখে, গালে কপালে চুনের দাগ এঁকে, পায়ে ন্যাকড়া জড়িয়ে, মাথায় পাগড়ি বেঁধে ভুঁড়ি দুলিয়ে খুঁড়িয়ে নেচে আসরে ঢুকত গোদা মালো। পোশাক পাল্টে পালই সাজত গোদা মালো। দেখে কার সাধ্য যে বলে এই লোকই সেই পাথরের মতো মানুষ চাঁদ সদাগর। পালের ভুঁড়ি নাচানোর কায়দাটিই ছিল অদ্ভুত। সত্যই যেন নাচত ভুঁড়িটি। দেখে আসর শুদ্ধ লোক হেসে গড়িয়ে পড়ত। মেয়েরা বাঁকা দৃষ্টি হেনে মুচকি হেসে বলতো, মডার্ন। পৌষ মাস চলে যেত। মাঘ মাসের অন্তত 15টা দিন ছেলে মেয়েরা তাকে দেখলেই বলতো, ওরে গোদাম আলো আসছে। তরুণীর দল পেছন ফিরে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসত। সেদিন আর এদিন। আজকের দিনকালগুলো যেন ভাসান গান ভাঙার মতো শেষ রাতের আসর। 40 বাতির চিমনিটা কালো হয়ে যেত কালি পড়ে। পৌষের শেষ রাত্রিতে হিম ঝরত চারিদিকে। চরতালাইগুলো ধুলে কীর্ণ হয়ে বিশৃঙ্খল ভাবে পড়ে থাকত। আসর আগলে তারা জনকয়েক শুধু প্রায় কুণ্ডুলি পাকিয়ে বেঁকে চুড়ে শুয়ে থাকত। 2-4টে কুকুর এসে গা ঘেঁষে শুতো। খা খা করত চারিদিক।
ঠিক তাই, ঠিক তাই। তারাই কজন ভাঙা আসর আগলে বেঁকে চুড়ে কোনো মতে পড়ে আছে, চারিদিক খা খা করছে। যোগেন্দ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চল বাড়ি চল, চল। পালও উঠল। বাগান থেকে বেরিয়ে এসে কিন্তু দুজনেই দাঁড়িয়ে গেল থমকে। চাঁদের আলোয় আর কুয়াশায় যেন একখানা বকের পাখার মতো ধবধবে সাদা মখমলে চাদর নিয়ে ঘুমন্ত মা বসুমতীকে ঢেকে দিয়েছে। মদ অতি সামান্য খেয়েছে তারা, তবু অনবস্থ মস্তিষ্কে তাই চঞ্চন করলে। পাল বললে, চল মাঠের ধার দিয়ে ঘুরে আসি একটু। দুজনে এসে দাঁড়ালো মাঠের ধারে। দুধ বরণ জ্যোৎস্নার মধ্যে সোনাম বরণ মেয়ে গা এলিয়ে ঘুমুচ্ছে। দু চোখ ভরে দেখেও আঁশ মেটে না। পাল বললে, জগন্দ? হ্যাঁ 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 পাল, সাক্ষাৎ লক্ষ্মী শুয়ে আছেন, তুমি দেখো। তাই বলছি জগন্দ, এবার দিন ফিরল, তুমি দেখো। যোগেন্দ্র কথাটা ঠিক কি মানে তা বুঝতে পারলে না। পালের মুখের দিকে তাকিয়ে রইল। পাল বললে, এটা 50 সাল গেল, 50 বছর দুঃখের কাল গিয়েছে জগন্দ, আসছে 50 বছর, দেখো তুমি সুখের কাল হবে, দেখো আমি বললাম। এই 30 টাকা মন চাল, এই মড়ক, এই গেল দুর্ভোগের শেষ। এবার দেখো তুমি মাঠের দিকে তাকিয়ে, মহালক্ষ্মী আবার এলেন। যোগেন্দ্র অবাক হয়ে চেয়ে রইল। পাল বললে, দেখো তুমি, আবার আগের মতো কাল আসবে, বছর বছর জল হবে, মাঠ ভরে ধান হবে, তারপর সব তেমনই হবে। বসো। দুজনে বসলো সেই শিশির ভেজা মাঠের আলের ঘাসের ওপর। পাল বললে, সাধে বলেছিলাম জগন্দ, লক্ষ্মীর রেতে এবারে ভাসানের গান করব। এবার মা লক্ষ্মী পায়ে হেঁটে এসেছেন, অনেকদিন পরে সত্যি পৌষ লক্ষ্মী হবে। তা বটে, আর একটুকুন নেবে নাকি? পাল আবার বের করলে বোতলটা, আর গেলাসটা মুখে লাগানোই আছে। দাও, কিন্তু কিন্তু কি? মা লক্ষ্মী আবার গন্ধ সইতে পারেন না, হাজার হলেও নারায়ণের লক্ষ্মী, বষ্টুমের ঘরের বউ। হুঁ। একটু ভেবে পালকে বললে, তা বটে, তা যোগেন্দ্র বলে, বুঝে দেখো তুমি, ধান কাটা হয়ে যাক, তারপর আর ছোবো না, বুঝলে? দেখছো তো ধান, এর জোর তো বুঝতে পারছো, নইলে তুলবো কি করে? না, নিজে খেয়ে। পাল গেলাস বাড়িয়ে দিলে যোগেন্দ্রের দিকে। তা বটে। যোগেন্দ্র হাত বাড়িয়ে নিলে গ্লাসটি। জোর অনুভব করছে সে। পাল মিছে বলে নাই। ভোরে একটু খেয়ে মাঠে বের হলে সেও পালের মতো ধান কাটতে পারবে। গোটা মাঠখানা ধানে থই থই করছে। এ ধান নইলে তুলবে কি করে? আরেকটি মনের কথা বলি তোমাকে। এ গেলাসটা খেয়ে যোগেন্দ্রের গায়ের জোর আর একটু বেড়েছে মনে হলো। সে গলাটা সশব্দে বেশ সবল জোয়ানের মতো ঝেড়ে নিয়ে মদের স্বাদ ভরা থুতু ফেলে বললে, কি ওই চেকা? যোগেন্দ্র তার মুখের দিকে তাকালে। ওই চেকার ধান কেটে ঘরে তোলার আগে আমাকে কেটে ঘরে তুলতে হবে। আমাকে বাই ঠুকে যায় হে। তা চেকা, দাঁড়াও না, সকলেরই সুসময় আসছে এই 50 সাল থেকে। ওর ভিড়কুটি টাকার গরম, ধানের গরম এইবার ভাঙবে। মা এসেছেন, তুমি দেখো জগন্দ, এইবারেই দেখো, দেনা দুনি শোধ করব আমি। খাজনা দেনা 1 পয়সা বাকি রাখবো না। যা থাকবে থাকবে তোমার অনেক। বিঘে ভুঁই 4 বিশ তো ফলবেই, কি বলো? তা খুব। তা হলে আমি হিসেব করেছি, সব দিয়ে থুয়ে পৌটি 3 থাকবে। 3 ভাগ করব, বুঝলে? 3টি গোলা, একটি সরস্বতীর, একটি লক্ষ্মীর, একটি আমার। এই আমার বরাবর চলবে। এখনো বছর 20 বাঁচবো আমি, খুব বাঁচবো। 2টো গোলা নির্দিষ্ট রেখে দৌড় আমার কম্মের জন্যে, বাকি যা থাকবে ওরা যা খুশি তাই করবে। যোগেন্দ্র বলল, ভালো যুক্তি, ভালো যুক্তি। আমাকেও এমতি বন্দোবস্ত করতে হবে। করতে হবে নয়, করে ফেলাও। কাল ভোরে যখন যাবে মাঠে ডেকো আমাকে, আর বোতলটা বরং নিয়ে এসো। 1 ঢোক না খেয়ে তো যেতে পারবো না মাঠে। পাল বললে, আনবো।
তারপর হঠাৎ যেন নব কথাটা মনে পড়ল। বললে, হ্যাঁ, একটা কথা বলতে ভুলেছি। কি? এর ওপর দুধ ভালো নয়, দুধ খাও তো বিকেলে খেও, এরপর ভালো হলো মাংস। তা ভাই, সে তো উপায় নাই, মাছটা বেশি খেও। মাছ? যোগেন্দ্র হাসলে। পাবো কোথা? ঝাল ঠাল সব গিয়েছে হে। নইলে নইলে বাবুদের সায়া পুকুরে সে কালের ফিষ্টির রাতের মতো জাল ফেলে ধরা কিছু বিচিত্র ছিল না মুকুন্দের পক্ষে। শরীরে তার যথেষ্ট জোর আছে, এই চেকার চেয়ে জোরে ঘুরিয়ে জাল সে ফেলতে পারে, এ কথা সে বাজি রেখে বলতে পারে। বাবুদের পুকুর কেন, জাল থাকলে আজ চেকার পুকুরেই ফেলতো জাল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যোগেন্দ্র বললে, ভোরে ডেকো যেন। মাঠ থইতেই করা ধান মুকুন্দ কেটে চলে জোয়ানের মতো, হা হা করে হাসছে। যোগেন্দ্রও কাটছে, সেও যেন তাগত অনেকটা ফিরে পেয়েছে। অন্য সকলেও কাটছে। মুকুন্দ যোগেন্দ্রের মৃত্যু সঞ্জীবনীর নেশার জোর তাদের নাই, কিন্তু ধানের নেশা তাদের পেয়েছে। মাঠে মাঠে থাকবন্দি ধান ছোট ছোট ঘরের মতো আকারে সাজিয়ে রাখা হয়েছে, যেন মেলা বসে গেছে বলে মনে হচ্ছে দূর থেকে। গাড়িতে গাড়িতে নেই ধান, ক্রমে ক্রমে ঘরে নিয়ে চলেছে সব। মুকুন্দের কেলে সত্যি সাবাস জোয়ান। মুকুন্দ এবার তার ওই নাম দিয়েছে। সামনে টেনে চলেছে জোয়ান, বলদটা ডাইনে থেকে। মুকুন্দ গাড়িতে ধান বোঝাই করছিল। দুখানা জমির ওপারের খানার ওপর দিয়েই পড়েছে জমি বরাবর গাড়ির রাস্তা। একখানা গাড়ি চলেছে, হৈ হৈ করে তাড়িয়ে নিয়ে যাচ্ছে গাড়ি। কোঠা ঘরের মতো ধান বোঝাই করছে গাড়িতে, ধুলো উঠছে। চেকার গাড়ি চলছে, নইলে এমন গরু আর কার হবে? হ্যাঁ, চেকাই বটে। ওই যে গাড়িতে বোঝাই ধানের মাথায় বসে আছে, চালের মটকার হনুমানের মতো। কর্তা! মুকুন্দ দাঁতে দাঁত টিপে ধরে তার দিকে চাইলে শুধু। হবে নাকি? বাই ঠুকছে চেকা, হি হি করে হাসছে। পাল একটা মাটির ঢেলা নিয়ে ছুঁড়লে, অবশ্য অন্যদিকে ছুঁড়লে। ছুঁড়ে বলে উঠলে, লে 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 লে, অর্থাৎ হনুমান তাড়াচ্ছে সে। সঙ্গে সঙ্গে হা হা করে হেসে উঠল, সেই হাসি। তারপর সে দুই হাতের মুঠোতে ধরে টেনে তুলতে লাগলো ধানের আঁটি। এবারকার ধানের তার 2.5 মুঠোয় বাঁধা আঁটি, 2.5 হাত 3 হাত লম্বা খড়। ধান তুলছিল আর হাসছিল। যা সালা! পাল হাতের আঁটিগুলো ফেলে দিয়ে স্থির হয়ে দাঁড়ালো, হাঁপ ধরে গেছে হেসে। সালা চেকা, সালা আবার লক্ষ্মীতে অন্নপূর্ণা পূজা করবে এবার। হিংসুটে বদমাস, রক্তের তেজ, জোয়ানির দেমাক আর টাকার গরমে ধরাকে সরার মতো দেখছে। এবার লক্ষ্মী পূজার বারোয়ারি থেকে ভাসান গান ঠিক হয়েছে। ও অমনি অন্নপূর্ণা পুজোর ধোঁয়া তুলেছে। তুলুক, 10 লাঠি 1 বোঝা। 10 জনের চাঁদায় হবে বারোয়ারি। ওর একার পুজো? দেশও এবার লক্ষ্মী ছাড়া নয়, লক্ষ্মী এবার দুনো হয়েছে। মাঠ ভরা ধানের খামার গোলা 6 লাখ হয়ে যাবে। 10 টাকা মন ধানের। 50-এর পর থেকে মা দুনো হয়েই আসবেন বছর বছর। এসো পৌষ, বসো পৌষ, জন্ম জন্ম থাকো, গেরস্থ ভরিয়ে থাকো, দুধে ভাতে রাখো। এবার সেই দুধে ভাতে রাখার পৌষ এসেছে। 50 বছর দুঃখের পর 50 বছর সুখ। এতদিন পৌষ এসে বৌনির বাঁধন মানে নাই। মাঘ মাস যেতে না যেতে গোলা খালি হয়েছে। খানায় মহাজনের পাওনায় সব কর্পূরের মতো যেন উবে গিয়েছে। আসছে বছরে খোরাকির জন্য আবার মহাজন ঠিক করতে হয়েছে। এ গাঁয়ের মহাজন ওই চেকা, ওরই দৌড়ে আর যেতে হবে না। বছর বছর যদি এমনই পৌষ আসে, মাঠ থই থই করা ধান, খামার ভর্তি গোলা ভর্তি ঘর ভর্তি করা পৌষ, তবে সে পৌষ আর যাবে না। সে জন্ম জন্মই থাকবে, গেরস্থকে দুধে ভাতেই রাখবে। ছেলেপুলে খোড়া পাথর ভরে ভাত খাবে। আবার এই জোয়ান মোল্লানিরা হবে আবার দলেমলে মেয়ে। তাদের ভুঁয়ে শাঁখ বেজে উঠবে সিংহের মতো। এক দুপুর ঢেকিতে পাট দিয়ে কুটে তুলবে 20 দরুনে ধান। গোটা বাড়িটা নিত্য নিকিয়ে তুলবে গোবর আর রাঙামাটির গোলায়। ঘরে খামারের চতুর্সীমায় কোথাও থাকবে না এতটুকু ঝুল কি পাতা কি কুটো কি ময়লা। পৌষ সংক্রান্তির ভোর রাত্রে
তারা যখন প্রদীপ জেলে ধূপ দিয়ে রং করা চালগুঁড়োর আলপনা এঁকে শুদ্ধ কাপড়ে শুদ্ধ মনে পৌষকে বলবে, পৌষ পৌষ বড় ঘরের মেঝে উঠে বসো, পৌষ তখন কি যেতে পারবে? 50 সাল, 100 শূন্যের অর্ধেক হলো 50। এটা হলো সর্বনাশের বছর। হয়েছেও সর্বনাশ। কাল যুদ্ধে নাকি লাখে লাখে মানুষ মরেছে। 30 টাকা মন চাল, 10-15 টাকা জোড়া কাপড়, নুন নাই, চিনি নাই, ওষুধ নাই, দেশ ভাসানো বান, রোগ মড়ক, সর্বনাশের আর বাকি কি? কিন্তু অতি মন্দর পরে নাকি ভালো আসে। শুকনো গাছে ফুল ফোটার মতো এবার সেই ভালো নমুনা দেখা দিয়েছে মাঠ ভরা ধানে। পালের অকাট্য ধারণা তাই, ভালো বছর এইবার থেকে আরম্ভ হলো। নিশ্চয়ই 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 এই চৈত্র নাগাদ যুদ্ধ মিটে যাবে। রোগ এই বসন্তের বাতাস বইলেই দূর হবে। সুবাতাসের মুখে রোগ কতক্ষণ? সুসময় এলে দুঃখ অভাব সব পালায়। আলো ফুটলে দুঃস্বপ্নের মতো। পাল আবার তুলতে আরম্ভ করলে ধানের আঁটি। হাঁপটা এবার গিয়েছে। ধান পান তুলে সে একেবারে যাবে পারুলের কবরেজের কাছে। চিকিৎসা করাবে, শরীরটাকে তাজা করতে হবে। বয়স অবশ্য হয়েছে, তবে 60 বছর কি এমন বয়স? তার বাবার জ্যাঠা 60 বছর বয়সে ফের বিয়ে করেছিল। সেই স্ত্রীর 3 কন্যে হয়। শুধু তাই নয়, সে স্ত্রী যখন মরে তখনও বুড়া বেঁচে ছিল। তারপরও সে মাঠে যেত। বাঁচতে তাকে হবে। সরস্বতীর ছেলেটাকে মানুষ না করে সে মরতে পারবে না। তাহলে ওই চেকাই সর্বনাশ করে দেবে। সরস্বতীর ওপর নজরও যে সে না দিতে পারে এমনও নয়। হুস হুস করে সে ধান তুলতে লাগলো। আবার হই হই উঠছে। কার গাড়ি আসছে? কিন্তু গাড়ি কই? কোথায়? তবে কি হলো? কার কি হলো? কান খাড়া করে পাল শুনলে। কোন দিক থেকে আসছে হই হই শব্দটা? গ্রামের দিক থেকে মনে হচ্ছে। কারো কি হলো? বুকটা তার ধড়াস করে উঠল। সরস্বতীর ছেলেটা। পাল দ্রুত পদে চলতে আরম্ভ করলে। কে কে হে? ওহে! একটা লোক গায়ের ভেতর থেকে বেরিয়ে জোর হাঁটনে চলেছে কোথাও। কে হে? আমি শশী। গায়ে গোল কিসের? রমন কাকা। কি কি হলো? রমন কাকা মারা গেল। ধানের পালুই বাঁধতে বাঁধতে বুকে কি হলো বলে, বাস আমি চললাম কাকার জামাইকে ডাকতে। রমন পাল মরে গেল? মুকুন্দদের দলের লোক সে, এক বয়সী, ভালো লোক, ভালো লোক, বন্ধু লোক, ভাসানের দলে স্বাস্থ্য নারদ মুনি। দিন রাত্রি হরিহরি করেই সারা হতো রমন। পালের চোখের জল রমনকে মনে করে। কিন্তু এইটুকু জোরে হেঁটেই আবার হাঁপ ধরেছে। একটু মৃত সঞ্জীবনী হলে হতো, ভালো ওষুধ। বার 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 মুকুন্দ রমনকে বলেছিল, রমন ওষুধটা ভালো ওষুধ, খাও, নইলে পারবে না। রমন বলেছিল, ছি না, নারায়ণ নারায়ণ, আমার গোবিন্দ আছে। মূর্খ মূর্খ। গোবিন্দ ওষুধ খেতে বারণ করেন না, আর যদি করেন তবে যাও ধর্ম নিয়েই স্বর্গে যাও। পাল ফিরল মাঠের দিকে। ধান পড়ে আছে, গরু বাঁধা আছে। আজ এ ক্ষেতের ধানটা তুলতেই হবে। শুধু তোলা নয়, আজ কতকটা ধান পিটে কিছু ধান বিক্রি করতে হবে। পৌষের আজ হলো 24-এ। জমিদারের লাটবন্দি যাবে 28-এ। তার আগে খাজনা কিছুটা দিতেই হবে। সে না দেওয়াটা দারুণ অন্যায়, চিরকাল দিয়ে এসেছে। তাছাড়া লক্ষ্মীর আয়োজন আছে। সরস্বতীর কাপড় ছিঁড়েছে, লক্ষ্মীরও কাপড় চাই, নিজেরও চাই। সরস্বতী ছেলের একটা দোলাই চাই। পূজা থেকে কাপড় হয় নাই। সে আবার মাঠে এসে ধান বোঝাই করতে লাগলো। হুস হুস করে বোঝাই করে চলল ধান। বাপরে বাপরে, ধান আর শেষ হবে না যেন। এ গাড়িতে আর ধরবে না বোধহয়, এই বেশি হয়ে গেল। বোঝাই ধানের ওপর বাঁশটা দিয়ে সনের রশি টেনে কষে বাঁধতে বাঁধতে একবার ভাবলে পাল, বেশি হয়েছে কিছু, তা হোক। পরক্ষণে সে হাসলে। বেশি? হায় রে কলিকাল, সে আমল হলে, হায় হায়, সে কাল কি আর আছে? সে আমলে পালের একবার একটা বলদ হঠাৎ মরে গিয়েছিল, এমনই ভর্তি ধান তোলার সময়। গরুর জন্য ধান তোলা বন্ধ ছিল না পালের। একদিকে গরু জুড়ে, আরেকদিকে নিজে 2 হাতের খোঁজে
জোয়াল ধরে বুক দিয়ে টেনে তুলেছিল ধান। আর আজ এ ধান কাটা না হলে চলবে না যে, বরং আরো 4টে হলে ভালো হতো। খাজনা, লক্ষ্মীর উজ্জু, কাপড়। বাঁশটা কষে পাল নিজের গাড়ির মুখটা একবারে তুলে দেখলে, বেশি হয়েছে। কিরে গেলে পারবি না বেটা? কেলে নিজের নাম বেশ বুঝতে পারে। পালের দিকে চেয়ে সে ফস করে উঠল। পাল হাসলে, হ্যাঁ পারবি, তোর জন্য তো ভাবি না রে, ভাবনা এই মরকট জোয়ানটার জন্য। বেটা আমার জোয়ান, পারে কেবল শিং নাড়তে। নে চল দেখি, আজ তোমারই একদিন কি আমারই একদিন। আপন মনেই পাল গরু দুটোর সঙ্গে বকতে বকতে গাড়ি জুতলে। ধানের গাদায় লুকোনো ছিল সঞ্জীবনী বোতলটা এক ঢোক খেয়ে শরীরটা চাড়া দিয়ে নিজের শক্তিটা অনুভব করে নিয়ে বললে, চল চল বেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ির জোয়ালটা গরু দুটোর কাঁধে চেপে বসেছে। কেলের পিঠ ধনুকের মতো বেঁকেছে, পেছনের পা দুটো ঠেলা তীরের মতো সোজা করতে চাইছে সে। ঘাটটা টানের চোটে লম্বা হয়ে উঠেছে, নড়েছে। সাবাস বেটা, আচ্ছা জোয়ানটাও টানছে। বলিয়ারি বলিয়ারি রে বেটা, বাপ রে, ধন রে, মানিক রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি চলেছে। গাড়ির ওপর কোঠাঘরের মতো বোঝাই করা ধান দুলছে। মা লক্ষ্মী হেলে দুলে চলেছেন তার ঘরে। গাড়িটা থেমে গেল। শব্দ হলো একটা ঘ্যাঁচ করে। একটা আলের কাটে চাকা আটকে গেল। বাঁ দিকে জোয়ান গরুটাকে তাড়া দিয়ে পাল বললে, শালা ভাত খাওয়ার জম তুমি। সে কষে দিলে এক পাচন লাঠির বাড়ি। গরুটা টানলে চাকাটা নড়ল, কিন্তু ওদিকে চাকাটা নড়ল না। কেলে টানছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে তার, কিন্তু চাকা নড়ছে না। কেলে, লে বেটা লে, হায় হায়। কেলে, চাকা নড়ছে না, কেলে পারছে না টেনে তুলতে। কেলে কেলে, পাল খেয়ে নিলে আর এক ঢোক, শরীরটাকে আরেকবার চাড়া দিলে। তারপর চাকার কাঠ দুই হাতে ধরে বুক দিয়ে ঠেলতে আরম্ভ করলে, দাঁতে দাঁতে কষে টিপে। পাকা শাল খুঁটির মতো পালের সর্বাঙ্গ শক্ত হয়ে উঠল। উঠছে, হ্যাঁ উঠেছে, বহুত আচ্ছা, উঠে গেছে গাড়িখানা। আবার চলছে। পালের বুকে, হাতে, মুখেও লেগেছে চাকার ধুলো। শরীরটা যেন সেকালের শরীরের মতো ফুলে উঠেছে। হ্যাঁ ঠিক হ্যাঁ, সে জোয়ানই আছে, শুধু হাঁপ ধরেছে খানিকটা। বুকের ভেতরটা ধরফর করেছে একটু বেশি, হ্যাঁ একটু বেশি। পাল একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। গাড়ির ওপরের ধানের বোঝাই ঠিক আছে, হেলছে দুলছে। উফ, বুকটা নিয়ে সোজা হওয়া যাচ্ছে না। এ কি হলো? হ্যাঁ, নাক দিয়ে কি গড়াচ্ছে গরম। আহ, বুকের ভেতরটা। এক হাত বুকে দিয়ে আর এক হাতে নাকটা মুছলে। কি, এ যে রক্ত। কি, থরথর করে কেঁপে উঠল পাল। বুকের ভেতর কেমন করছে, চারিদিকে কেমন হয়ে আসছে। চাঁদনির হাতের বকের পালকের মতো রঙের মলমলে ঢাকা মা বসুমতী। কি হলো? সরস্বতী, তার ছেলে লক্ষ্মী, মাঠ ভরা ধান ফেলে। সে দুই হাত আঁকড়ে ধরলে তার গাড়িতে বোঝাই ধানের আঁটির ডগা। আঁটির ডগার ফলন্ত ধান জোরে সজোরে চেপে ধরলে, নইলে পড়ে যাবে সে। গাড়ি চলছিল। পালের দুই হাতের মুঠার মধ্যে ছিঁড়ে এলো মুঠা ভর্তি ধান। গাড়ি চলে গেল। পাল মাটিতে পড়ে গেল, মহাপ্রস্থানের পথে ভীমের মতো। বার কতক পা দুটো ছুঁড়লে, নাকটা মুখটা ঘষলে ক্ষেতের ধুলার ওপর। এক মুখ ধুলা কামড়ে ধরলে বাজবার ব্যগ্রতায় রক্তে মাটিতে মিশে একাকার হয়ে গেল। ধান ভরা মুঠা বাঁধা হাত দুখানা প্রসারিত করে দিয়ে সমস্ত অপেক্ষা তার স্তব্ধ হয়ে গেল পর মুহূর্তে। সংক্রান্তির শেষ রাত্রে পাশের বাড়িতে পৌষ আগলাতে উঠে সরস্বতী, লক্ষ্মী শুধু কাঁদলে।
কাঁদতে কাঁদতে কোনো রকমে পৌষ পুজোর ছড়া বললে। শাঁখটা বাজাতে গিয়ে বাজাতেই পারল না। যোগেন্দ্র উঠে বসেছিল ঘরে চুপ করে। রমন মরেছে, মুকুন্দ মরেছে। এইবার সে তড়াম করে জানলাটা বন্ধ করে দিলে।